এখন সম্প্রচারিত হবে রেডিও তেহরান থেকে আজকের সর্বশেষ বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনি বলেছেন, দেশটির প্রতিরক্ষা শক্তি বন্ধুদেরকে গর্বিত এবং শত্রুদেরকে ভীত সন্ত্রস্ত করেছে। মার্কিন প্রেসিডেন্টের হুমকি প্রত্যাখ্যান করে হামাস বলেছে, ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি মেনে চললেই কেবল বাকি পণবন্দীরা মুক্তি পাবে। বাংলাদেশের কুখ্যাত বন্দিশালা আয়নাঘর পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা। তার মধ্যে ভেতরে খুবই বীভৎস দৃশ্য যা হয়েছে তা নৃশংস। এবং ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের আগে শেষ পূর্ণাঙ্গ বাজেট পেশ করল রাজ্য সরকার, প্রতিবাদে বিজেপির বিক্ষোভ মিছিল। আসসালামু আলাইকুম। এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনি দেশের প্রতিরক্ষা ক্ষেত্রে উদ্ভাবন ভিত্তিক অগ্রগতি অব্যাহত রাখার উপর জোর দিয়ে ইসলামী বিপ্লব বার্ষিকী উপলক্ষে ফার্সি ২২ বাহমানের শোভাযাত্রাকে গণজাগরণ হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেছেন, শত্রুদের ব্যাপক প্রচারণা এবং প্রতারণাপূর্ণ সফটওয়্যারের মাধ্যমে ইসলামী বিপ্লবের বিজয় বার্ষিকীর শোভাযাত্রায় জনগণের বিপুল উপস্থিতি একটি মহান জাতীয় আন্দোলন এবং গণজাগরণ। সর্বোচ্চ নেতা আরও বলেছেন, ইরানি জাতি গোটা বিশ্বের কাছে ঐক্যের বার্তা পৌঁছে দিয়েছে। শত্রুদের একের পর এক বোকামিপূর্ণ হুমকির মোকাবেলায় তারা ইসলামী বিপ্লবের বিজয় বার্ষিকী শোভাযাত্রায় নিজেদের পরিচিতি ও শক্তি প্রদর্শন করেছে। ইরানের প্রতিরক্ষা শিল্পের সঙ্গে জড়িত একদল বিজ্ঞানী ও বিশেষজ্ঞ এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা আজ সর্বোচ্চ নেতার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি একথা বলেন। তিনি বলেন, বর্তমানে ইরানের প্রতিরক্ষা শক্তির বিষয়টি সবার কাছে স্পষ্ট এবং আমাদের বন্ধুরাও তাতে গর্বিত। শত্রুরা ইরানের প্রতিরক্ষা শক্তিকে ভয় পায়। এই বাস্তবতা যে কোনো দেশের জন্যই গুরুত্বপূর্ণ। আয়াতুল্লাহ খামেনি বলেন, প্রতিরক্ষা খাতে অগ্রগতি থামানো যাবে না। যেমন ধরুন, ক্ষেপণাস্ত্র কতটুকু নিখুঁতভাবে আঘাত হানবে সেটার একটা নির্দিষ্ট সীমা আমরা আগে নির্ধারণ করেছিলাম, কিন্তু এখন আমরা মনে করি এটা অপর্যাপ্ত এবং আমাদেরকে আরও সামনে এগোতে হবে, উন্নতি অব্যাহত রাখতে হবে। তিনি আরও বলেন, দেশের প্রতিরক্ষা শিল্পে অগ্রগতি অব্যাহত রাখতে চাইলে আপনাকে অবশ্যই উদ্ভাবনের উপর মনোযোগ দিতে হবে। সৃজনশীলতা এবং উদ্ভাবনের কোনো সীমা পরিসীমা নেই। এর আগে আজ সকালে ইরানের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক আয়াতুল্লাহ উজমা খামেনি ১ ঘণ্টা ধরে প্রতিরক্ষা মেলা পরিদর্শন করেছেন। এই মেলার নাম দেওয়া হয়েছে শক্তিমত্তা ১৪০৩। এই মেলায় প্রতিরক্ষা শিল্প খাতের বিজ্ঞানী ও বিশেষজ্ঞদের সর্বশেষ সক্ষমতা ও অর্জন তুলে ধরা হয়েছে। এই মেলায় আকাশ প্রতিরক্ষা, ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র, স্মার্ট যুদ্ধাস্ত্র, মহাকাশ প্রযুক্তি, ড্রোন ও বিমান, নৌযান এবং জ্বালানি ক্ষেত্রে ব্যবহৃত উন্নত সরঞ্জাম ও নতুন প্রযুক্তি প্রদর্শন করা হয়েছে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি বলেছেন, সন্ত্রাসী ইহুদিবাদী ইসরায়েল সরকারের বিরুদ্ধে লড়াইয়ের একমাত্র উপায় হচ্ছে আঞ্চলিক ঐক্য। গতকাল রাজধানী তেহরানে ওমানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ ভাইস অ্যাডমিরাল আবদুল্লাহ খামিস আল রাইসির সাথে বৈঠকে এই মন্তব্য করেন তিনি। ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকা থেকে সেখানকার বাসিন্দাদের জোরপূর্বক উচ্ছেদ করার ব্যাপারে দখলদার ইসরায়েল এবং আমেরিকা যে পরিকল্পনা ঘোষণা করেছে তার নিন্দা জানান জেনারেল বাকেরি। তিনি বলেন, ইহুদিবাদী ইসরায়েলের বর্বর এবং সম্প্রসারণবাদী নীতির বিরুদ্ধে লড়াইয়ের জন্য মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে পরিপূর্ণ ঐক্য এবং সংহতি থাকা
প্রয়োজন। ইরান এবং ওমানের মধ্যকার সম্পর্ককে তিনি ঐতিহাসিক এবং উন্নয়নশীল বলে মন্তব্য করেন। ইরানি সেনার প্রধান বলেন, ওমানের সাথে আমাদের সম্পর্ক খুবই শক্তিশালী এবং স্থিতিশীল, তবে চলমান পরিস্থিতিতে সেই সম্পর্ক আরও বাড়াতে হবে। অবশিষ্ট সকল ইসরায়েলি পণবন্দীকে মুক্তি না দিলে গাজায় যুদ্ধবিরতি চুক্তি বাতিল হয়ে যাবে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে হুমকি দিয়েছেন তা প্রত্যাখ্যান করেছে হামাস। সংগঠনটি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি মেনে চললেই কেবল বাকি পণবন্দীরা গাজা থেকে মুক্তি পাবে। হামাসের সিনিয়র পলিট ব্যুরো নেতা সামি আবু জুহরি এ হুঁশিয়ারি দিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সোমবার হুমকি দিয়ে বলেছিলেন, হামাস যদি আগামী শনিবার 15 ফেব্রুয়ারির মধ্যে সকল ইসরায়েলি পণবন্দীকে মুক্তি না দেয়, তাহলে তিনি তেল আবিবকে যুদ্ধবিরতি চুক্তি বাতিল করে দিতে বলবেন। এর আগে সোমবারে হামাসের সামরিক মুখপাত্র আবু ওবায়দা বলেছিলেন, ইসরায়েল যদি যুদ্ধবিরতি চুক্তি পুঙ্খানুপুঙ্খভাবে মেনে না চলে, তাহলে তারা আগামী শনিবার 15 ফেব্রুয়ারি নির্ধারিত পণবন্দী মুক্তি স্থগিত রাখবেন। তিনি বলেন, শনিবারের পূর্ব নির্ধারিত মুক্তি প্রক্রিয়া বাস্তবায়ন করতে চাইলে তেল আবিবকে আগামী 5 দিন যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নে নিজের আন্তরিকতা প্রমাণ করতে হবে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে, এছাড়া বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। আবারও ফিরে এলাম বিশ্ব সংবাদে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস আজ আয়নাঘর পরিদর্শন করছেন। প্রধান উপদেষ্টার সঙ্গে উপদেষ্টা পরিষদের বেশ কয়েকজন সদস্য, গণমাধ্যমের প্রতিনিধি এবং ভুক্তভোগীদের কয়েকজন সেখানে গিয়েছিলেন। আওয়ামী লীগ সরকারের শাসনামলে বিরোধী মতের বহু মানুষকে তুলে নিয়ে বিচার বহির্ভূতভাবে অজ্ঞাত স্থানে আটক রাখার অভিযোগ ওঠে। সেই সব বন্দিশালার প্রতীকী নাম রাখা হয়েছে আয়নাঘর। আয়নাঘর পরিদর্শন করে প্রধান উপদেষ্টা বলেন, গত সরকার আইএমএ জাহেলিয়াত যুগের একটা নমুনা প্রতিষ্ঠা করে গেছে। তিনি বলেন, আমাকে নতুন করে বলতে হবে না, বর্ণনা দিতে গিয়ে বলতে হবে, আয়নাঘরের ভেতরে খুবই বিভৎস দৃশ্য। এখানে মনুষ্যত্ব বোধের কিছু নেই, যা হয়েছে তা নৃশংস। আয়নাঘরে যে পরিবেশে মানুষকে আটকে রাখা হয়েছিল তা দেখে অধ্যাপক ইউনূস বলেন, এটা কি আমাদেরই সমাজ? এটার কোনো ব্যাখ্যা নাই। যতটাই শুনি অবিশ্বাস্য মনে হয়। যারা নিগৃহীত হয়েছে, নির্যাতিত হয়েছে, তারাও আমাদের সঙ্গে এসেছে, তাদের মুখেই শুনলাম। বিনা দোষে কতগুলো সাক্ষী নিয়ে হাতে এক্সক্লুসিভ ধরিয়ে দিয়ে কাউকে সন্ত্রাসী, জঙ্গি বলে রাখা হয়েছে এখানে। বাংলাদেশে 2024 সালের 1 জুলাই থেকে 15 আগস্টের ঘটনা বিশ্লেষণ করে প্রতিবেদন চূড়ান্ত করেছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার বা OHCHR এর দপ্তর। আজ বুধবার 105 পৃষ্ঠার প্রতিবেদনটি জেনেভা থেকে প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে ওই সময়ের নৃশংসতা ও মানবতা বিরোধী অপরাধের জন্য বিগত সরকার ও শাসক দল আওয়ামী লীগকে সরাসরি দায়ী করা হয়েছে। ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সরকার সেই সময়ের ক্ষমতাসীন দল আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ পেয়েছে জাতিসংঘের তথ্য অনুসন্ধান দল। স্বৈরাচারী সরকার নিরাপত্তা বাহিনী, গোয়েন্দা সংস্থা এবং দল ও সহযোগী সংগঠনগুলোকে যুক্ত করে মাত্রাতিরিক্ত বল প্রয়োগ করেছে। বিচার বহির্ভূত হত্যা, নির্বিচারে মারণাস্ত্র দিয়ে গুলি, গ্রেপ্তার, নির্যাতন, চিকিৎসা পেতে বাধা দেওয়ার মতো গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেছে সরকার। মূলত ক্ষমতায় টিকে থাকতে আন্দোলনকারীদের উপর মাত্রাতিরিক্ত বল প্রয়োগে সরাসরি নির্দেশ দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। ভারতের পশ্চিমবঙ্গে 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে শেষ পূর্ণাঙ্গ বাজেট পেশ করল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। বাজেট বক্তৃতায় অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ঘোষণা করলেন, গ্রামোন্নয়ন এবং পঞ্চায়েতে এবার বরাদ্দ করা হল 44,000 কোটি টাকা। বড় বরাদ্দ ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য। এছাড়া স্বাস্থ্য, শিক্ষা, আবাস থেকে পথশ্রী সব ক্ষেত্রে বরাদ্দ বাড়ানো হল এবারের বাজেটে। অগ্নিমূল্য বাজারের কথা মাথায় রেখে মহার্ঘ ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। বাজেটে এই ঘোষণায় খুশি রাজ্যের সরকারি কর্মীরা।
এর আগে গত বছরেও বাজেটে ডিএ বাড়ানো হয়, সেবার 4% হারে মহার্ঘ ভাতা বাড়ানোর কথা ঘোষণা করেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। 26-এর বিধানসভা নির্বাচন, তার আগে অর্থমন্ত্রীর ডিএ বৃদ্ধির ঘোষণা মাস্টার স্ট্রোক বলেই মনে করছেন ওয়াকিবহল মহল। বাজেট পাশের পর সংবাদ সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে বলেন, কেন্দ্রীয় বাজেটে শুধু প্রতিশ্রুতি থাকে, আমরা নিজস্ব রাজস্ব থেকে বাজেট বরাদ্দ করি, বাজেটে যা বলি তাই করি। এদিকে বাজেট ঘোষণার পরে বিধানসভায় বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা। জর্দানের রাজা দ্বিতীয় আবদুল্লাহ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বলেছেন, গাজা দখল এবং ফিলিস্তিনিদের উচ্ছেদের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট যে পরিকল্পনা ঘোষণা করেছেন তার বিরুদ্ধে আরব দেশগুলো ঐক্যবদ্ধ। গতকাল হোয়াইট হাউসের ওভাল অফিসে ট্রাম্পের সাথে বৈঠকের পর আবদুল্লাহ সামাজিক মাধ্যমে রাজা আবদুল্লাহ বলেন, গাজা এবং পশ্চিম তীর থেকে ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করার বিরুদ্ধে আমি জর্দানের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করেছি, এটি ঐক্যবদ্ধ আরব অবস্থান। তবে আবদুল্লাহ জানান তার দেশ প্রায় 2000 অসুস্থ ফিলিস্তিনি শিশুকে আশ্রয় দেবে। গাজা উপত্যকায় আবার সামরিক আগ্রাসন শুরু করলে ইহুদিবাদী ইসরায়েলের স্বার্থে ফের আঘাত হানার হুমকি দিয়েছেন ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের নেতা আব্দুল মালিক আল হুথি। তিনি বলেছেন, ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করলে তারাও আবার তেল আবিব বিরোধী লড়াই শুরু করবেন। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এখনকার মতো এই ছিল সর্বশেষ খবর। এতক্ষণ আমাদের সাথে থাকা সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে ইরানের ইসলামী বিপ্লবের বিজয়বার্ষিকী উপলক্ষে চমৎকার ও স্মরণীয় কিছু মন্তব্য করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমের ইরানি ইউজাররা। আজকে দৃষ্টিপাতে এ সম্পর্কে শুনুন আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা সহকর্মী আমির হোসেনের পরিবেশনায়। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের ইরানি ইউজাররা ইরানের ইসলামী বিপ্লবের বিজয়কে ইরানি জাতির এক বিরাট সাফল্য বলে মনে করেন এবং তারা বলেছেন, ইসলামী বিপ্লব ছিল এমন এক প্রভাত বা সূর্য উদয় যা পূর্ব ও পশ্চিমের অজ্ঞতা আর অন্ধকারের পর্দাগুলোকে করেছে বিলুপ্ত। এই ঐতিহাসিক বিপ্লবের মাধ্যমে ইরানি জাতি মার্কিন সমর্থিত পাহলাভি শাসনের অবসান ঘটিয়েছিল। আর এই বিপ্লবের 46তম বিজয় পূর্তি তথা 47তম বছর শুরু উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের ইরানি ইউজাররা ব্যাপক মন্তব্য ও অনুভূতি প্রকাশ করেছেন। ফেরদৌস আব্দুল খানি লিখেছেন, ইসলামী বিপ্লব ছিল এমন এক প্রভাত বা সূর্য উদয় যা পূর্ব ও পশ্চিমের অজ্ঞতা আর অন্ধকারের পর্দাগুলোকে করেছে বিলুপ্ত ও ইরানকে করেছে আলোর বন্যায় প্লাবিত। সৈয়দ ইয়াসির জিব্রাইলি ইসলামী বিপ্লবের বিজয়বার্ষিকীর রাতে গোটা ইরান জুড়ে আল্লাহু আকবার বা আল্লাহ সবচেয়ে বড় এই বাক্যটি উচ্চস্বরে ঘোষণা করার প্রথাটি এবছরও পালন করার সম্পর্কে লিখেছেন, আল্লাহু আকবার তথা ইরানি জাতির ইসলামী বিপ্লব যেমনটি স্বৈরাচারী পাহলাভি শাসক ও মার্কিন সাম্রাজ্যবাদী শক্তির উপর বিজয়ী হয়েছে, তেমনি তা গোষ্ঠী শাসনতন্ত্র বা অলিগার্কির শোষণের উপরও বিজয়ী হবে। আমরা শেষ নিঃশ্বাস পর্যন্ত আমাদের প্রাজ্ঞ নেতা ইমাম খামেনির সমর্থনে অবিচল থাকব এবং উদ্দীপনাময় উপস্থিতির মাধ্যমে ঘোষণা করব যে স্বাধীনতা ও মুক্তি কেবল ইসলামী প্রজাতন্ত্রের ছায়াতলেই অর্জন করা যায়। সাইদ পিশোয়াই তার এক্স পেজে লিখেছেন, ইরানের ইসলামী বিপ্লব ছিল এমন এক যুগ সন্ধিক্ষণ যা জনগণের হৃদয়ে আশার আলো জীবন্ত করেছে। বিজ্ঞ নেতা ইমাম খোমেনির নেতৃত্বে ইরানি জাতি মুক্তি ও স্বাধীনতা অর্জন করেছে। আসুন আরো উজ্জ্বল ভবিষ্যৎ রচনা করতে আমরা ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাইহির প্রদর্শিত এই পথ চলা অব্যাহত রাখি। ইব্রাহিম ইজ্জতা জাহা ইহুদিবাদী ইসরায়েলের উপর যুদ্ধবিরতি চাপিয়ে দিতে গাজার জনগণের সাম্প্রতিক বিজয়ের দিকে ইঙ্গিত করে লিখেছেন, গাজার জনগণের বিজয়ও ইরানের ও এর ইসলামী বিপ্লবের শক্তিমত্তারই আরেক সাফল্য। এবছর শত্রুদের ইচ্ছার বিপরীতে ইসলামী বিপ্লবের বিজয় উৎসব গাজার বিজয়ের পাশাপাশি পালন করা হবে। মায়েদেহ রাজাভি নামের এক ইরানি নারী লিখেছেন, ইসলামী বিপ্লব ইরানকে মুক্তি দিয়েছে দাম্ভিক সাম্রাজ্যবাদী শক্তিগুলোর পঙ্কিলতার উপর নির্ভরতা থেকে এবং একটি স্বাধীন সরকার গঠনের মাধ্যমে জাতির শরীর বা অবকাঠামো গড়ে তুলেছে। কৌসার বাকেরি 11 ফেব্রুয়ারিতে বিপ্লবের বিজয়বার্ষিকীর শোভাযাত্রায় কোটি কোটি ইরানির অংশগ্রহণ সম্পর্কে লিখেছেন, শহর জাগ্রত, সড়কগুলো প্রাণোচ্ছল হয়ে উঠেছে, প্রতিটি অলি গলি থেকে জনতার স্রোত
তেহরানের আজাদি স্কোয়ারে গিয়ে মিশছে। বিপ্লবী সঙ্গীতগুলোর শব্দ জাতির সুদৃঢ় পদক্ষেপের সঙ্গে সুর মিলাচ্ছে। এ তো কেবল শোভাযাত্রা বা র্যালি নয়, এটি বিপ্লবী শপথ বা লক্ষ্যগুলোর প্রতি অঙ্গীকারের নবায়ন। এক্স এর ইউজার অর্মিতা ইসলামী বিপ্লবকে সফল করার ক্ষেত্রে ইমাম খোমেনির প্রাজ্ঞ নেতৃত্বের দিকে ইঙ্গিত করে লিখেছেন, ইসলামী বিপ্লব ছিল ইরানের ইতিহাসে নবযুগের সূচনা। এই বিপ্লব সফল হয়েছিল সমাজের সব স্তরের মানুষের একতার কারণে। 22 বাহমান তারিখে তথা 11 ফেব্রুয়ারি ইরান বিদেশের নির্ভরশীলতাগুলো থেকে মুক্ত হয়। বার্নিয়া লিখেছেন, ইরানে ইসলামী বিপ্লবের বিজয় ছিল এক খোদাই মুজিজা বা ঐশী অলৌকিকতা, আর এই অলৌকিকতা ঘটেছে মহানবীর এক বংশধরের হাতে। এই মুজিজা বিশ্বের মজলুম, বঞ্চিত ও শোষিত মানুষদের আশার নয়নকে করেছে মহাবিশ্বয়ে আকর্ষিত। তার মতে ইরানের ইসলামী বিপ্লবে রয়েছে 3টি স্তম্ভ: ইসলাম, আধ্যাত্মিক বা ধর্মীয় নেতৃত্ব ও জনগণ। আর এই 3টি স্তম্ভই ইসলামী বিপ্লবের বিজয়ে গুরুত্বপূর্ণ ও মৌলিক ভূমিকা রেখেছে। এতক্ষণ যারা আমাদের সংবাদটি শুনলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের নিয়মিত ভিউয়ার যারা আছেন তাদের 82% ভিউয়ার্স এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি। সো যারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে দিন এবং নিয়মিত আমাদের পাশে থাকবেন আশা করি। ধন্যবাদ সবাইকে।